অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। আমাকে মুক্তি দাও, আমি তোমাকে চাই না, কাঁদতে কাঁদতে বলছে অরুণিকা। তার সামনে দাঁড়ানো পুরুষের মন গলে না। সে হালকা মাথা কাত করে অরুণিকার দিকে তাকায় এবং বলে, আমার তোর কান্না সহ্য হয় না, কিন্তু তুই আমার না হলে পুরো দুনিয়ায় আগুন জ্বলবে। তার চিৎকারে চারপাশে আগুনের শিখা, চোখে স্পষ্ট অবসেশন, দখলাদারি। অরুণিকার সামনে থাকা মানুষটি কোনো সাধারণ মানুষ নয়, সে জিন। আমি তোমার হব না, অরুণিকা চিৎকার করে। জিন তার কাছে আসে, কোমরে হাত দিয়ে তাকে কাছে টেনে নেয়, পৈশাসিক হাসি নিয়ে বলে, খুব দেরি হয়ে গেছে, কারণ এখন তুই আমার। অরুণিকা এই দৃশ্য দেখে অতীতে ফিরে যায়, যেখানে সবকিছুর শুরু। অরুণিকার চোখে জল, সেই সব নিতে পারছে না। নিজের ভালোবাসার মানুষের এই অবস্থা সহ্য করা অসম্ভব। অরুণিকা আর এই আর্তনাদগুলো শুনতে পারছে না। তার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে প্রতিক্ষণে, এবং নিজেরও কষ্ট হচ্ছে খুব। একটা রুমের বাইরে দাঁড়িয়ে আছে সে। সেই রুমের ভিতরে তার বন্ধু মাহিরের এক্সরসিজম চলছে। ভেতর থেকে কান্নার শব্দ আসছে, আর চিৎকার। রাতের সময় এই কান্নাগুলো আরও ভয়ানক শোনাচ্ছে। অরুণিকা মাহিরকে মনে মনে পছন্দ করে, কিন্তু কখনো বলার সাহস পায়নি, হয়তো আর বলতেও পারবে না, কারণ মাহিরের অবস্থা ভালো না। মাহিরকে প্রিস্ট এক্সরসিজম করছে, কিন্তু তার ভিতরের জিন তাকে ছাড়তে নারাজ। অরুণিকার ভাবনার মাঝেই প্রিস্ট বেরিয়ে আসে রুম থেকে। অরুণিকার সাথে মাহিরের আরও কিছু বন্ধু এবং মাহিরের বাবা মা ছিল। মাহিরের বাবা জিজ্ঞেস করেন, কি হলো, আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? প্রিস্ট হতাশ হয়ে নিঃশ্বাস ফেলে বলে, আমি দুঃখিত, কিন্তু আমি পারবো না আপনার ছেলেকে বাঁচাতে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আর সম্ভব না। মাহিরের মা কান্না শুরু করে দেন। মাহিরের বাবা তাকে সামলানোর চেষ্টা করেন। প্রিস্ট বাকিদের সাথে কথা বলতে থাকে। অরুণিকা মাহিরের রুমের আধখোলা দরজা থেকে দেখে, ভিতরে মাহির অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে আছে। মাহিরের দৃষ্টি শুধু তার দিকে। অরুণিকার কি হয় কে জানে, সে কোনো কিছু না ভেবে ভিতরে চলে যায়। অরুণিকা কাঁপা কাঁপা পায়ে মাহিরের দিকে এগিয়ে যায়। বিছানার হেডবোর্ডের সাথে বেঁধে রাখা হয়েছে মাহিরের 2 হাত। মাহির কেমন যেন করছে। অরুণিকা 2 মাস পর তাকে এতটা কাছ থেকে দেখার সুযোগ পেল। সে হাঁটু ঘেরে বসে মাহিরের সামনে, তার চোখে জল নিয়ে মাহিরকে দেখছে। অরুণিকার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। অরুণিকা মাহিরের গালে হাত রাখে। হাত রাখতেই মাহির শান্ত হয়ে যায়। অরুণিকা কান্না কান্না ভাব নিয়ে বলে, আই এম সরি মাহির, আই জাস্ট কান্ট হেল্প ইউ। প্রতিনিয়ত তোমাকে এই অবস্থায় দেখে কষ্ট হচ্ছে আমার। তোমার সাথে তো এমন হওয়ার কথা ছিল না, তাও কেন হলো? এমন তো না হলেও পারত। সব খারাপ জিনিস কেন আমার কাছের মানুষদের সাথে হয়? আমি কেন তোমাকে বাঁচাতে পারছি না? সকলেই তোমাকে বাঁচানোর আশা ছেড়ে দিয়েছে। তোমার ভিতরে থাকা জিন তোমাকে ছাড়বে না জানিয়েছে। কোনো প্রিস্ট তোমাকে বাঁচাতে পারবে বলেনি। সকলেই শুধু হতাশায় ফেলছে আমাদের। কোনো কিছুই কি নেই যার মাধ্যমে তোমায় বাঁচানো যাবে? কিছু দ্বারা কি তোমায় বাঁচানো সম্ভব না? নিয়তি এতটা কঠিন কেন? কথাটা বলে সে মাথা নিচু করে কাঁদতে শুরু করে। তার কান্নায় শরীর কাঁপছে। সে জানে তার কথা হয়তো মাহিরের কানে যাবে না। অরুণিকার মাথা মাহিরের বুকে ঠেকে। সে অঝোরা কেঁদেই চলেছে। তখন সে শোনে, অরুণিকা। অরুণিকা কান্না থামিয়ে মাহিরের দিকে তাকায়। মাহিরকে এখন স্বাভাবিক মনে হচ্ছে না, মনে হচ্ছে সে অসুস্থ। মাহির মুচকি হেসে অরুণিকাকে বলে, তুমি ভয় পেও না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। অরুণিকা কান্নায় ভেঙে পড়ে বলে, কিছু ঠিক হবে না মাহির, কিছু না। আমার তোমাকে ভালোবাসি বলাও হবে না, আমাদের বিয়েও হবে না, আমাদের একসাথে থাকাও হবে না। মাহির অরুণিকার দিকে একটু ঝুঁকে বাঁধা অবস্থায় আসে। ঠোকের কাছে এসে বলে, সব সম্ভব অরুণিকা, শুধু তুমি যদি আমার হও, তুমি যদি আমাকে কাছে টেনে নাও। কি বলতে চাইছো? মাহির চোখের দিকে তাকিয়ে বলে, আমাকে একটু অনুভব করতে দাও তোমায়, আমার কষ্ট হচ্ছে। মাহিরের এমন কথায় অরুণিকা কেমন প্রতিক্রিয়া করবে জানে না, কিন্তু সে মাহিরকে ফিরিয়ে দিতে চায় না। সেও তো তাকে ভালোবাসে। অরুণিকা চোখ বন্ধ করে মাহিরের ঠোঁট চুমু এঁকে দেয়। অপরদিকে সকলের মাঝে অরুণিকার এক বন্ধু লক্ষ্য করে, অরু কোথায়? সকলের খেয়াল আসে যে অরুণিকা নেই। তারা খুঁজতে শুরু করে। হঠাৎ মাহিরের ঘর থেকে শব্দ আসে। অরুণিকা চুমু ভাঙলে মাহিরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়, কারণ মাহিরের মুখে সেই বিদঘুটে হাসি। মাহির ভয়ানক হাসি হাসছে। অরুণিকা ভয় পেয়ে বলে, মাহির, কি ভেবেছিস তুই বাঁচাতে পারবি এই ছেলেকে? মাহিরের রুম থেকে ভয়ানক হাসি শুনে সকলেই দরজার কাছে আসে। প্রিস্ট চিৎকার করে বলে, অরুণিকা, সরে যাও তার থেকে। অরুণিকা কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে দরজা লেগে যায়। বাইরে সকলেই দরজা ধাক্কাচ্ছে।
মাহির তার হাতের রশি ছিঁড়ে টান দিয়ে যেন দৈত্য শক্তি ভর করেছে তার ওপর। অরুণিকা বুঝতে পারে ভয়ানক কিছু হতে যাচ্ছে। আরও কিছু বুঝে ওঠার আগেই মাহির তাকে মেঝেতে ধাক্কা মেরে ফেলে। অরুণিকা ওঠার আগেই মাহির তার ওপর ঝাঁপিয়ে পড়ে, তার 2 হাত মেঝেতে চেপে ধরে। অরুণিকা আতঙ্কিতভাবে মাহিরের দিকে তাকায়। কি করছো মাহির? ছাড়ো আমাকে। তোকে আমি ছাড়ব না, ভয়ানক গলায় উত্তর দেয় মাহির। অরুণিকা বুঝতে পারে এটা মাহির নয়, তার ভিতরের জিন। জিন অরুণিকার গলা চেপে ধরে শক্ত করে, আরেক হাত দিয়ে কিছু খুঁজতে শুরু করে পাশের ড্রয়ারে। ড্রয়ার খুলে একটি কাঁচি বের করে। অরুণিকা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পারে না। মাহির কাঁচি দিয়ে আঘাত করতে গেলে অরুণিকা হাত দিয়ে বলে, মাহির হুঁশে আসো, তুমি আমাকে মেরে ফেলবে নয়তো। মাহির আরও জোর দেয়। কাঁচি অরুণিকার চোখের দিকে চলে আসে, কিন্তু অরুণিকা পাশে থাকা জাগ দিয়ে মাহিরের মাথায় আঘাত করে। মাহির অসুস্থ হওয়ায় সহজেই মেঝেতে লুটিয়ে পড়ে। অরুণিকা ভয় পেয়ে যায়। সে মাহিরকে আঘাত করতে চায়নি, কিন্তু বাঁচার জন্য করতে হলো। সে গলা ধরে জোরে জোরে কাশছে। মাহির আবারও উঠে বসে, তার হাত এখনও কাঁচি। অরুণিকা উঠে দরজা খুলতে যায়, কিন্তু তার আগেই মাহির পা ধরে টান দিয়ে তাকে নিচে ফেলে। আহ! অরুণিকার চিৎকার বাইরে থেকে সকলেই শুনতে পাচ্ছে। তারা দরজা ধাক্কাতেই থাকে। পা ধরে টান দিয়ে মাহির তাকে নিজের কাছে টেনে নেয়। জিন অরুণিকাকে আঘাত করার আগেই অরুণিকা তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। অরুণিকা এছাড়া আর কোনো উপায় পায় না জিনকে থামাতে। তার চুমুতে মাহিরের ভিতরের জিন থেমে যায়। অরুণিকা এই সুযোগে কাঁচি কেড়ে নেয় এবং বিছানার নিচে ছুঁড়ে ফেলে। মাহিরের ভিতরের জিন অরুণিকার 2 হাত এক হাত দিয়ে চেপে ধরে এবং তার কাপড় খুলতে শুরু করে অন্য হাত দিয়ে। অরুণিকা নিজেকে মুক্ত করার জন্য হাত পা ছুটতে শুরু করে। কাঁদতে কাঁদতে সে চিৎকার করে, ছাড়ো আমাকে। পর্ব 2। অরুণিকার সাথে আরও কিছু করার আগেই হঠাৎ ধাম করে দরজা ভেঙে ফেলে সবাই। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে যায়। মাহিরকে অরুণিকার ওপর এই অবস্থায় দেখে সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে, ধরো, ধরো ওকে। দুজন এগিয়ে গিয়ে মাহিরকে টেনে সরায় অরুণিকার শরীর থেকে। মাহির ছটপট করছে, তার চোখ দুটো রক্ত লাল, মুখে বিকৃত হাসি। প্রিস্ট দ্রুত মন্ত্র পড়তে শুরু করে। অরুণিকার বন্ধুরা ছুটে এসে তাকে ধরে। অরুণিকা জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে বুকের ভেতর বাতাস ঢুকছেই না। তার বেস্ট ফ্রেন্ড রুদ্র তাকে টেনে বসায় মেঝেতে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে। অরু, তুই ঠিক আছিস? অরুণিকা উত্তর দিতে পারে না, শুধু হাঁপাচ্ছে। তার শরীর কাঁপছে ভয় আর আতঙ্কে। মাহিরের ভেতরে থাকা জিন পুরো দৃশ্যটা উপভোগ করছে। তার চোখে অদ্ভুত তৃপ্তি। প্রিস্টের মন্ত্র যেন কোনো কাজই করছে না। রুদ্র অরুণিকাকে দাঁড় করায়। চল এখান থেকে। সে অরুণিকার হাত ধরে নিয়ে যেতে যাবে, ঠিক তখনই হঠাৎ মাহিরের মুখ দিয়ে বিকট চিৎকার বের হয়। সবাই থেমে যায়। মাহিরের মাথা ধীরে ধীরে ঘুরে অরুণিকার দিকে স্থির হয়, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। ওকে কেউ ছুবে না, ও আমার। ঘর নিস্তব্ধ হয়ে যায়, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। জিন এবার প্রিস্টের দিকে তাকায়। জিজ্ঞেস করছিলি না কি দিলে আমি ছাড়ব এই ছেলেকে? আমার এই মেয়েকে চাই। এই মেয়েকে দিলে আমি ছেড়ে দিব ওকে। ঘরের সব চোখ একসাথে অরুণিকার দিকে যায়। অরুণিকার বুক ঠান্ডা হয়ে আসে। রুদ্র তার হাত শক্ত করে ধরে বলে, চল এখান থেকে, বারণ করেছিলাম এখানে আসতে। সে টেনে নিয়ে যেতে যায়, ঠিক তখনই হঠাৎ মাহিরের হাত বাড়িয়ে অরুণিকার কবজি ধরে ফেলে লোহার মতো শক্ত সেই বাঁধন। অরুণিকা কেঁপে ওঠে। মাহিরের চোখে বিদঘুটে হাসি। তোকে আমি যেতে দেব না। রুদ্র চেষ্টা করে হাত ছাড়াতে, কিন্তু যেন মাহিরের শক্তি অস্বাভাবিক, কেউ তাকে অরুণিকার থেকে ছাড়াতে পারছে না। হঠাৎ মাহির জোরে টান দেয় আর অরুণিকা সোজা তার বুকে গিয়ে পড়ে। মুহূর্তেই সে অরুণিকাকে জড়িয়ে ধরে, তার গলায় মুখ ডুবিয়ে গভীরভাবে শ্বাস নেয়। তোর ওপর আমার নজর পড়েছে, এখন থেকে তুই আমার। অরুণিকার শরীর জমে যায়, ভয় তাকে অবশ করে দিয়েছে। রুদ্র পেছন থেকে টানছে, কিন্তু কোনো লাভ নেই। মাহির এবার কপাল ঠেকায় অরুণিকার কপালে, ফিসফিস করে বলে, তুই আমার, তুই শুধু আমার। ঠিক তখনই প্রিস্ট হঠাৎ পবিত্র পানি ছিটিয়ে দেয় মাহিরের পিঠে। মাহির বিকট চিৎকার করে ওঠে। জিন যন্ত্রণায় ছটপট করে। প্রিস্ট দ্রুত মন্ত্র পড়তে থাকে। এই সুযোগে সবাই মিলে মাহিরকে টেনে আলাদা করে। তার হাত আগের চেয়ে দ্বিগুণ মোটা রশি দিয়ে বেঁধে ফেলা হয়। রুদ্র সঙ্গে সঙ্গে অরুণিকাকে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে।
ঘর থেকে বের হওয়ার আগে অরুণিকা শেষবার তাকায় মাহিরের দিকে। মাহিরের চোখে যন্ত্রণা আর অদ্ভুত কষ্ট। এক মুহূর্তের জন্য মনে হয় তার মাহিরই কষ্ট পাচ্ছে। অরুণিকার বুক মোচড় দেয়। সে চায় না মাহির কষ্ট পাক, কিন্তু সে জানে এখন মাহির নিজের নিয়ন্ত্রণে নেই, তাই তাকে বেঁধে রাখাই নিরাপদ। আধ ঘন্টা পর মাহিরদের বাড়ির লিভিং রুমে অরুণিকা সোফায় বসে আছে। তার পাশে রুদ্র। রুদ্র শুরু থেকেই তাকে শান্ত করার চেষ্টা করছে। অরুণিকার হাত এখনও কাঁপছে। মাহিরের হঠাৎ এমন আচরণ, সে মানসিকভাবে ভেঙে পড়েছে। ডাক্তারের দেওয়া ইঞ্জেকশনে মাহির অজ্ঞান হয়ে গেছে। ঠিক তখনই প্রিস্ট রাগে ফুসফুসে বেরিয়ে আসে মাহিরের ঘর থেকে। তার চোখ সরাসরি অরুণিকার দিকে। কি করেছ তুমি ভিতরে? অরুণিকা চমকে ওঠে। বাকি বন্ধুরা অবাক। একজন জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? প্রিস্ট আবার কঠোর গলায় বলে, তোমাকে যা জিজ্ঞেস করেছি উত্তর দাও মেয়ে। অরুণিকা চুপ। রুদ্র বিরক্ত হয়ে বলে, আপনি এভাবে কথা বলছেন কেন? সে ভয় পাবে। প্রিস্ট তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণিকার দিকে তাকায়। তার দোষেই এমনটা হয়েছে। কি দরকার ছিল মাহিরের ঘরে যাওয়ার? আমি তো নিষেধ করেছিলাম। অরুণিকার গলায় কষ্ট জমে ওঠে। আমার কষ্ট হচ্ছিল মাহিরকে এভাবে দেখে, তাই দেখতে গিয়েছিলাম। প্রিস্ট আরও রেগে যায়। আর এরপর কি করেছ তা বলছ না কেন? অরুণিকা বুঝে যায় সে হয়তো জেনে গেছে চুমুর কথা। রুদ্র কিছু বলার আগেই অরুণিকা ধীরে নিঃশ্বাস ফেলে। হতাশ কণ্ঠে বলে, আমি মাহিরকে চুমু দিয়েছি। ঘর নিস্তব্ধ হয়ে যায়। সবাই অবাক হয়ে যায়। দৃষ্টিগুলো ভারী হয়ে ওঠে। অরুণিকা মাথা নিচু করে। মাহিরকে আমাকে কাঁচি দিয়ে আঘাত করতে চাইছিল, তাই বাঁচতে আমি তাকে চুমু দিয়েছিলাম। তার কণ্ঠ ভেঙে যায়। আমি ভেবেছিলাম হয়তো এতেও শান্ত হবে। তুমি মাহিরকে না, সেই জিনকে চুমু খেয়েছ। প্রিস্টের কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করে সবার ওপর। এক মুহূর্তের জন্য কেউ নিঃশ্বাস পর্যন্ত নিতে ভুলে যায়। সবচেয়ে বড় ধাক্কাটা লাগে অরুণিকার। তার চোখ বড় হয়ে যায়। না, আমি মাহিরকেই। প্রিস্ট তাতে থামিয়ে দেয়। তুমি মাহিরকে না, তার ভেতরে থাকা জিনকেই চুমু খেয়েছ। যখন তুমি তাকে চুমু দিয়েছিলে তখন মাহিরের শরীর পুরোপুরি জিনের নিয়ন্ত্রণে ছিল। সেই সময় তুমি মাহির ভেবে তাকে যা বলেছ, যা অনুভব করিয়েছ, তার সব কিছু মাহির না, ওই জিন শুনেছে এবং অনুভব করেছে। অরুণিকার বুকের ভেতর কাঁপুনি শুরু হয়। রুদ্র মাঝখান থেকে বিরক্ত হয়ে বলে, যেটাই হোক না কেন, এটা একটা দুর্ঘটনা মাত্র। প্রিস্ট তীক্ষ্ণ চোখে তাকায়। তোমরা বুঝতেও পারছো না ওর এই কাজের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। অরুণিকা জিজ্ঞেস করে, আপনি কি বলতে চান? প্রিস্ট ধীরে ধীরে বলে, ওই জিন এখন তোমাকে চায় মেয়ে। সে তোমাকে না পেলে কোনো মতেই মাহিরকে ছাড়বে না। আমরা তাকে অনেক কিছুর লোভ দেখিয়েছি, টাকা, শক্তি, বলি, কিন্তু সে রাজি হয়নি। কিন্তু তোমাকে দেখার পর থেকেই সে শুধু তোমাকেই চাইছে। রুদ্র উঠে দাঁড়ায়। তার রাগে চোয়াল শক্ত হয়ে গেছে। জিন চাইলেই তো আর হবে না। আপনি কিছু করছেন না কেন? প্রিস্ট দীর্ঘশ্বাস ফেলে। আমার পক্ষে যা সম্ভব ছিল করেছি। এখন হয়তো মাহিরকে মরতে হবে, নয়তো অরুণিকাকে জিনের হতে হবে। আর একটা কথা নিশ্চিত থেকো, অরুণিকা যদি তার না হয়, মাহিরের মৃত্যুর পরেও সে অরুণিকার পিছু ছাড়বে না। অরুণিকার শরীর ঠান্ডা হয়ে যায়। রুদ্র অসহ্য হয়ে বলে, কেন প্রয়োজন তার অরুকে? তা তো সেই জিনই ভালো জানে। সে কারণ বলেনি, শুধু জানিয়েছে সে অরুণিকাকে চায়। রুদ্র রেগে ওঠে। হোয়াট ননসেন্স! ওই জিন বললেই কি আমরা অরুকে দিয়ে দিব? প্রিস্ট কঠোর গলায় বলে, অবশ্যই আমরা অরুণিকাকে দেব না, কিন্তু খুব দ্রুত কিছু না করলে জিন তাকে পেতে কিছু একটা করবে। তারা তাদের জিনিস নিয়েই ছাড়ে। রুদ্র আঙুল তুলে বলে, অরু কোনো জিনিস না, আর কারো সম্পদও না। ওর উপর ওই জিনের কোনো অধিকার নেই। প্রিস্টের চোখ গাঢ় হয়ে যায়। ছেলে, তুমি জানোও না কার সম্পর্কে কথা বলছো। এটা আমার জীবনে দেখার সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী জিন, ইফরিত জিন। আমার নিজের অনুগত ভালো জিনেরাও তার সাথে কথা বলতে ভয় পাচ্ছে। সে যখন একবার কাউকে নিজের বলে দাবি করে, তখন তাকে বাঁচানোর শক্তি পৃথিবীতে কারও নেই, শুধু সৃষ্টিকর্তাই পারে। রুদ্র বিরক্তিতে ফেটে পড়ে। এনাফ অফ দিস বুলশিট। সে অরুণিকার হাত ধরে। আর দ্বিতীয়বার এখানে আসবি না, আমরা যাচ্ছি। সে দরজার কাছে পৌঁছতেই প্রিস্ট পেছন থেকে ডাকে, তোমার কি মনে হয় পালালে সব ঠিক হয়ে যাবে?
তোমরা যত পালাবে সে তত তাড়া করবে। অরুণিকা, তুমি যত দূরেই যাও, দেশ ছাড়লেও সে তোমাকে ফিরিয়ে আনবে। রুদ্র ঘুরে তাকায়। আপনার ফালতু কথা নিজের কাছেই রাখেন। আপনি মাহিরকে ঠিক করতে পারলেন না, এখন অরুর পিছনে লেগেছেন। অনেক আগেই উচিত ছিল তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো। অন্তত রোজ রোজের নাটক থেকে সবাই বাঁচত। প্রিস্টের হাত মুঠো হয়ে যায়। তুমি বিশ্বাস করো বা না করো, মাহিরকে ভয়ানক জিন আছর করেছে, আর সে তার জীবন না নিয়ে থামবে না। তাকে বাঁচানোর শেষ ভরসা অরুণিকা হতে পারে, যদি আমরা একটু চালাকি করি। কিন্তু আমি তা করব না, কারণ এতে কেউ মারা যেতে পারে। জিনকে আলাদা করা সম্ভব, কিন্তু সে একটা জীবন চাইবেই, কাউকে না কাউকে নিয়ে যাবে সাথে। তাই সাবধান করলাম। অরুণিকা, ওর নজর এখন শুধু তোমার ওপর। রুদ্র আর কিছু না শুনে অরুণিকাকে নিয়ে বেরিয়ে যায়। বাড়ির বাইরে বের হতেই রুদ্র রাগে গাড়ির টায়ারে লাথি মারে। ধ্যাত! সে চিৎকার করে ওঠে। অরুণিকা ভয় পেয়ে যায়। রুদ্র তা বুঝতে পেরে সে দ্রুত নিজেকে সামলায়। ঘুরে দাঁড়িয়ে অরুণিকার দিকে তাকায়। অরু! সে তাকে জড়িয়ে ধরে। রুদ্র জড়িয়ে ধরতেই অরুণিকা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। রুদ্র তার পিঠে হাত বুলিয়ে বলে, হুশ, চুপ কর, বিশ্বাস কর আমায়, তোর কিচ্ছু হতে দেব না আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না তোর। ওইসব জিন বাস্তবে হয় না, আর যদি থাকেও সে তোকে আমার থেকে নিতে পারবে না। রুদ্রের কথায় অরুণিকার ভয় কিছুটা কমে। সে আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ঠিক তখনই অরুণিকার চোখ যায় মাহিরের বাড়ির দোতলার মাহিরের ঘরের জানালায়। সেখানে দাঁড়িয়ে আছে মাহির। তার চোখ দুটো লাল আর দৃষ্টি ভয়ঙ্কর। স্পষ্ট বোঝা যাচ্ছে রুদ্রের তাকে জড়িয়ে ধরা তার পছন্দ হয়নি। অরুণিকার শরীর দিয়ে শীতল স্রোত নেমে যায়। সে কিছু বলতে যাবে, হঠাৎ গাড়ির টায়ার বিকট শব্দে ফেটে যায়। অরুণিকা আর রুদ্র দুজনেই চমকে যায়। রুদ্র দ্রুত তাকে ছেড়ে গাড়ির কাছে যায়। টায়ার আর নষ্ট হওয়ার সময় পেল না। সে নিচু হয়ে দেখতে থাকে টায়ার। অরুণিকা আবার তাকায় জানালার দিকে, যেখানে মাহির দাঁড়িয়ে। এইবার মাহিরের ঠোঁটে ধীরে ধীরে একটা পৈশাচিক হাসি ফুটে ওঠে। তাদের চোখাচোখি হয়, কেবল মাহির হাসে। সেই হাসি দেখে অরুণিকার শরীর কেঁপে ওঠে। সে দ্রুত চোখ নামিয়ে নেয়। কিন্তু হঠাৎ তার মাথায় ঝটকা লাগে, মাহিরকে তো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সে তো হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে থাকার কথা। তাহলে সে জানালার সামনে কিভাবে দাঁড়িয়ে? অরুণিকা আবার তাকায়, কিন্তু এবার জানালা ফাঁকা, কেউ নেই। তার বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে থাকে। পর্ব ৩। অরুণিকা বাড়ি ফিরে ক্লান্ত হয়ে নিজের বিছানায় শুয়ে পড়ে। কাপড় পরিবর্তন করার শক্তিটুকুও নেই তার। চোখে এখনও জল, বুকের ভেতর কাঁপুনি থামছে না। আজ যা ঘটেছে সেটার ভয় কতদিন তাকে তাড়া করবে সে জানে না। সে শুধু একটা জিনিসই চায়, মাহির যেন সুস্থ হয়ে যায়। কিন্তু আদৌ কি কোনো উপায় আছে? হয়তো তাদের প্রিস্টের কাছে না নিয়ে কোনো ভালো ডাক্তারের কাছে নেওয়া উচিত ছিল। ডান দিকে কাত হতেই তার চোখ থেকে জল গড়িয়ে বালিশ ভিজে যায়। মাহির একসময় ভার্সিটির সবচেয়ে সুন্দর ছেলে ছিল। অসংখ্য মেয়ের ক্রাশ ছিল, এমনকি তারও। একদিন সাহস করে অরুণিকা নিজেই মাহিরকে অ্যাপ্রোচ করেছিল। তারপর ধীরে ধীরে তারা বন্ধু হয়ে যায়। প্রথমে পছন্দ, তারপর একদিন সে বুঝতে পারে সে মাহিরকে ভালোবাসে। স্মৃতি ভেসে আসে তার চোখে। ভার্সিটির একটা পার্টিতে অরুণিকা পিঙ্ক গাউন পরেছিল সেদিন। সবাই তাকাচ্ছিল তার দিকে, কিন্তু সে খুঁজছিল শুধু একজনের দৃষ্টি, মাহির। মাহির সাদা স্যুট পরেছিল। সবাই মজা করে বলছিল তাদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে, যেন কাপল। মাহির হাসতে হাসতে উড়িয়ে দিলেও অরুণিকা তা ভুলেনি। সেদিন সবার জোড়াজড়িতে তারা দুজন একটা ছবি তুলেছিল। ছবিটা এখনও অরুণিকার কাছে আছে। মাহির ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল, আর অরুণিকা তাকিয়েছিল মাহিরের দিকে। মাহির ইচ্ছে করে তাকে বারবার লজ্জা দিচ্ছিল। মজার ছলে বলেছিল, যখন সবাই বলছেই, তাহলে আজকের দিনের জন্য আমরা কাপল। তারপর হেসে অরুণিকার কোমরে হাত রেখে কাছে টেনে বলেছিল, বউ, বলো তো আমাদের বাচ্চাদের নাম কি রাখব? অরুণিকার মনে হয়েছিল আকাশ থেকে পড়ে গেছে। মাহির শব্দ করে হেসেছিল। কিন্তু কিছুক্ষণ পর অরুণিকা সাহস করে তার টাই ঠিক করে দিয়ে বলেছিল, যেটা আপনার পছন্দ হবে স্বামীজান। কথাটা বলার সময় সে হাসছিল, কিন্তু মাহির তখন অপলক তাকিয়েছিল তার দিকে। সেদিন মাহির খুব কম কথা বলেছিল, হয়তো লাজুক। মাহির সবসময় এমনই ছিল, লাজুক। কোনো মেয়ের প্রতি আলাদা দুর্বলতা ছিল না। এই কারণেই সবাই তাকে পছন্দ করত।
কখন যে অরুণিকা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না। কিছুক্ষণ পর গভীর ঘুমের মাঝেই ফোনের রিংটোনে তার ঘুম ভেঙে যায়। স্ক্রিনে নাম ভেসে ওঠে রুদ্র। ঘুম জড়ানো কণ্ঠে সে কল রিসিভ করে। হ্যালো। রুদ্রের কণ্ঠে অদ্ভুত তাড়াহুড়ো, যেন দৌড়াচ্ছে। অরুণিকা ফোনের দিকে তাকায়। রাত 2টা বাজে। অরুণিকা বিরক্ত হয়ে বলে, কোথায় আবার? বাসাতেই তো। ভালো, বাসাতেই থাক, আমি আসছি। এত রাতে কেন? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর রুদ্র বলে, মাহিরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অরুণিকার বুকের ভেতর ধপ করে ওঠে। সে লাফিয়ে উঠে বসে। মানে, কখন থেকে? আমি ডিটেল জানি না। রাহা কল করেছে। সে মাহিরের পাশের বাড়িতে থাকায় আগে জেনেছে বিষয়টা। মাহিরের বাবা পাগলের মতো খুঁজছে। পুরো এলাকা খুঁজেও পাওয়া যায়নি। প্রিস্ট আমাকে কল করে বলেছে তোকে নিয়ে এখনই তার কাছে যেতে। আমাকে কেন? কারণ ওনার মতে ওই জিন তোর খোঁজেই আছে। সে তোর কাছেই আসবে। তোকে একা পেলে ভালো কিছু করবে না। আমি আসছি, 10 মিনিট লাগবে। অরুণিকার শরীর ঘামে ভিজে যায়। সে আরও কিছু বলতে যাবে, হঠাৎ তার চোখ যায় সিলিংয়ের দিকে। তার নিঃশ্বাস থমে যায়। সিলিংয়ে উল্টো হয়ে ঝুলে আছে মাহির, আর তাকে দেখে ধীরে ধীরে ভয়ঙ্কর একটা হাসি দিচ্ছে। আহ! অরুণিকা চিৎকার করে ওঠে। মুহূর্তেই মাহির তার দিকে ঝাঁপিয়ে পড়ে। অরুণিকা বিছানা থেকে লাফ দেয়, কিন্তু ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যায়। হাঁটুতে তীব্র ব্যথা লাগে। ফোন এখনও অরুণিকার হাতে। অপর পাশ থেকে রুদ্র চিৎকার করছে, অরু, কি হয়েছে? অরুণিকা ঘুরে দেখে মাহির বিছানার ওপর বসে আছে শিকারীর মতো তাকিয়ে। সে উঠে দৌড় দেয় দরজার দিকে। মাহির এখানে এসেছে। দরজা খুলে বের হতে যাবে ঠিক তখনই পেছন থেকে কেউ তার চুল শক্ত করে ধরে টান দেয়। অরুণিকা ব্যথায় কুঁকড়ে ওঠে। তার হাত থেকে ফোন পড়ে যায়। মাহির তাকে টেনে আবার রুমে নিয়ে আসে। দরজা বন্ধ করে দেয়। চুল ছাড়ানোর চেষ্টা করেও পারে না অরুণিকা। মাহির তাকে থামাতে তার চোয়াল চাপা দিলে সে মাহিরের হাতে কামড় বসায়। মুহূর্তেই একটা চড় মারে। অরুণিকা বিছানায় পড়ে যেতে নেয়, কিন্তু মাহির ধরতে গিয়ে টান লেগে তার জামার হাতা ছিঁড়ে যায়। কাঁধের ব্রাস ট্র্যাপ দেখা যাচ্ছে। মাহির থেমে যায়। মাথা থেকে পা পর্যন্ত তাকায় অরুণিকার দিকে। তার চোখে অদ্ভুত লালসা। ধীরে ধীরে এগিয়ে আসে। অরুণিকার বুক ধড়ফড় করছে। সে চোখ তুলে তাকায় মাহিরের দিকে। মাহির হাসে। কি মনে হয়, তুই পালাতে পারবি আমার থেকে? কণ্ঠ শুনেই অরুণিকা বুঝে যায় এটা মাহির না, জিন। সে কাঁপা কণ্ঠে বলে, মাহির, আমার দিকে এগোবে না। জিন হাসে। আমি মাহির না? তাহলে কে তুমি? হাসি থেমে যায়। মাহিরের চোখ ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি এমন একজন যার সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমার ক্ষমতা, আমার শক্তি কিছুই জানিস না তুই। তোর মতো তুচ্ছ মানুষ আমার থেকে পালাতে পারবে না। অরুণিকার হৃদস্পন্দন বেড়ে যায়। সে সাহস করে বলে, তাহলে আমার মতো তুচ্ছ মানুষের পিছনে পড়ে আছো কেন? মাহিরের মুখের ভাব পাল্টে যায়। সে ধীরে ধীরে কাছে আসে। তাদের মাঝে এক হাত দূরত্ব। মাহির তার আঙুল অরুণিকার ছেঁড়া হাতার ফাঁক দিয়ে বের হওয়া হাতে বুলিয়ে দেয়। কারণ আমার তোকে চাই। আমি কেন? পৃথিবীতে অনেক মানুষ আছে। জিন নিচু গলায় বলে, কারণ তোর মধ্যে এমন কিছু আছে যা আমার দরকার। অরুণিকা চোখ ভিজে বলে, আমার মাহিরকে ছেড়ে দাও। আমার মাহির? জিন হাসে। আমার? আমার? হা হা হা। কোনো সতর্কবার্তা ছাড়াই মাহির নিজের মাথা দেয়ালে আঘাত করে। অরুণিকা চমকে ওঠে। মাহির আবার আঘাত করে। অরুণিকা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। আতকে ওঠে বলে, পাগল হয়ে গেছ নাকি? মাহিরের কপাল ফেটে রক্ত বের হচ্ছে। জিন ধীরে ধীরে অরুণিকার গালে হাত রাখে। নিজের কথার দিকে খেয়াল রাখা উচিত। তোর কথাই কাউকে বাঁচাতে পারে, আবার মারতেও পারে। অরুণিকার চোখ বেয়ে জল নামে। ঠিক তখনই দরজায় নক হয়। বাইরে থেকে রুদ্রের কণ্ঠ শোনা যায়, অরু, দরজা খোল, আমি চলে এসেছি। অরুণিকার চোখে আশার আলো জ্বলে। পর্ব 4। অরুণিকা দরজার দিকে এগোতেই হঠাৎ পিছন থেকে জিন তার হাত শক্ত করে ধরে ফেলে। সে ঘুরে তাকাতেই জিনের মুখে সেই ভয়ঙ্কর হাসি। জিন নিচু ভালায় বলে উঠল, এটা ওই ছেলে না যে বলেছিল আমার থেকে তোকে বাঁচাবে? আমাকে ভয় পায় না? অরুণিকার বুক ধক করে ওঠে। সে বুঝতেই পারছে না এই জিন এসব জানল কিভাবে। তার মুখের অবাক ভাব দেখে জিন ঠোঁট বাঁকায়। আমি এমন অনেক কথাই জানি যা তুই জানিস না। তারপর হঠাৎ অরুণিকার মুখের সামনে ফু দেয়। মুহূর্তেই হাত ছেড়ে দরজা খুলে দেয়।
দরজা খুলতেই রুদ্র হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে পড়ে। অরু, অরু, কোথায় তুই? সে চারদিকে তাকাচ্ছে, কিন্তু মাহির ওর অরুণিকাকে যেন দেখছেই না। অরুণিকা বিস্ময়ে জিনের দিকে তাকায়। জিন তাকে চোখ মারে। অরুণিকা রুদ্রকে ডাক দেয়, রুদ্র, আমি এই দিকে। কিন্তু রুদ্রের কোনো প্রতিক্রিয়া নেই। মনে হচ্ছে তার কণ্ঠ যেন রুদ্রের কানে পৌঁছচ্ছে না। সে রুদ্রের দিকে এগোতে নিলে জিন আবার তার হাত ধরে টেনে নিয়ে যায় ব্যালকনির দিকে। ব্যালকনির অর্ধেক রেলিং দেওয়া। সেখানে এসে মাহির হঠাৎ রেলিংয়ের ওপর উঠে দাঁড়ায়। অরুণিকার গলা শুকিয়ে যায়। কি করছো তুমি? নিচে নামো, পড়ে যাবে তো। সে হাত বাড়িয়ে দেয় মাহিরের দিকে, তবে মাহির তার হাত ধরে না, বরং জিন ঠান্ডা গলায় বলে, এত চিন্তা মাহিরের জন্য? কিন্তু কি হবে যদি আমি এখান থেকে লাফ দিই? আমার তো কিছু হবে না, কিন্তু তোর মাহির ঠিকই মরে যাবে। অরুণিকা ভয়ে কেঁপে ওঠে। সে মাহিরের হাত শক্ত করে ধরে আকুতি ভরা কণ্ঠে বলে, প্লিজ, মাহিরকে কিছু করো না, পড়ে গেলে সে মরে যাবে। তোমার যা ইচ্ছা আমার সাথে করো, তাও তাকে ছেড়ে দাও। জিনের চোখে অদ্ভুত ঝিলিক দেয়। যা ইচ্ছে করব তোর সাথে? বুদ্ধিটা খারাপ না। হঠাৎ সে অরুণিকাকে টেনে নিজের দিকে নেয় আর মুহূর্তের মধ্যে তাকে রেলিংয়ের ওপর তুলে ফেলে। অরুণিকা আতঙ্কে জিনকে জড়িয়ে ধরে। না, নামাও আমাকে, আমি পড়ে যাব। জিন তার পিছনে দাঁড়িয়ে তার গলায় নাক ঘষে ফিসফিস করে, আমি যদি তোকে ফেলে দিই কেমন হবে? অরুণিকার হাত মাহিরের পোশাক আঁকড়ে ধরে। না, না। জিন শব্দ করে হেসে ওঠে। ভীতু মানুষ। অরুণিকা মরিয়া হয়ে বলে, আমাকে মেরে তোমার কোনো লাভ হবে না। তুমি বলেছ আমাকে তোমার লাগবে, আমি মরে গেলে তোমারই তো ক্ষতি। জিন কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর শব্দ করে হাসে। মানুষ ভীতু হলেও খুব চালাক, ঠিক তোর মতো। পরের মুহূর্তেই সে অরুণিকাকে পাঁজা কোলে তুলে নেয়। দেখবি এখান থেকে লাফ দিলে কেমন লাগে? অরুণিকা ভয় পেয়ে আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরে। তার গলায় মুখ লুকিয়ে ভয় পেয়ে বলে, না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, প্লিজ। জিন নিচু গলায় বলে, কিন্তু আমি তো মরতে চাই। অরুণিকার ভয় পাওয়া মুখ দেখে যেন সে আনন্দ পাচ্ছে। অরুণিকা কাঁপা গলায় বলে, আমি যে কোনো কিছু করতে রাজি, শুধু আমাকে মেরো না। জিন থামে। যে কোনো কিছু? হ্যাঁ, আমার হবি। জিনের হঠাৎ প্রস্তাবে অরুণিকা অবাক হয়। ঠিক তখনই ঘরের ভেতর পৃষ্ঠের কণ্ঠ শোনা যায়। জিনের মুখ শক্ত হয়ে যায়। পরের মুহূর্তেই সে অরুণিকাকে শক্ত করে ধরে 5 তলার ব্যালকনি থেকে লাফ দেয়। অরুণিকা চিৎকার দেয়, আহ! অরুণিকার মনে হয় মৃত্যু এসে গেছে, কিন্তু হঠাৎ সব থেমে যায়। সে চোখ খুলে দেখে তারা মাটিতে দাঁড়িয়ে আছে। কোনো আঘাত নেই, কোনো ব্যথা নেই। সে শ্বাস নিতে নিতে জিনের কাঁধে মাথা রাখে, ভয়ে তার হৃদয় কাঁপছে। তারা ওই অবস্থায় দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। জিন ধীরে তাকে নামিয়ে দেয়। তখনই পৃষ্ঠ ও রুদ্র দৌড়ে নিচে আসে। পৃষ্ঠ দ্রুত মাহিরের গায়ে হোলি ওয়াটার ছেটায়। মুহূর্তেই জিন দুর্বল হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। রুদ্র অরুণিকার হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে তাকে জড়িয়ে ধরে। তুই ঠিক আছিস? আমি ভয় পেয়ে গেছিলাম। অরুণিকা পিছনে না তাকিয়েও অনুভব করে জিন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পৃষ্ঠ মাহিরের মাথা চেপে ধরে মন্ত্র পড়তে শুরু করে। জিন চিৎকার করতে থাকে। এদিকে মাহিরের বাবা মা এসে তাকে ধরে নিয়ে যেতে চায়। যাওয়ার সময় জিন জেদি কণ্ঠে চিৎকার করে, আমি যাব না, আমি যাব না, আমার ওই মেয়েকে চাই। সে আঙুল তুলে অরুণিকার দিকে দেখায়। রুদ্র তাকে নিজের পিছনে লুকিয়ে নেয়। রুদ্র দাঁত চেপে বলে, তুই কোনোদিনও তাকে পাবি না, সে কখনো তোর হবে না। এই কথায় জিনের চোখে ভয়ঙ্কর রাগ জ্বলে ওঠে। অরুণিকা স্পষ্ট বুঝতে পারে এই দৃষ্টি মানে সে সহজে তাকে ছাড়বে না। পরের কয়েক ঘন্টা বিশৃঙ্খলায় কেটে যায়। মাহিরকে তার ঘরে শিকল দিয়ে বাঁধা হয়েছে। জিন কোনোভাবেই শান্ত হচ্ছে না। পৃষ্ঠ অরুণিকাকে মন্ত্র পড়া পানি খাইয়ে বলেছে আগামী 48 ঘন্টা সে নিরাপদ, কিন্তু এই সময়ের মধ্যে কিছু একটা করতে হবে। নয়তো হয় জিন অরুণিকাকে নিয়ে যাবে, নয়তো মাহির মারা যাবে। মাহিরের বাবা মা ছেলেকে বাঁচাতে চায়, কিন্তু এর জন্য অরুণিকাকে তারা বলি দিতে পারবে না। তাছাড়া কোনো ক্ষয়ক্ষতি ছাড়াও এই জিন যাবে না। আরেকজন এক্সরসিস্টকে ডাকা হয়েছে। তার নাম তাহের শেহজাদ। তাহের একজন মুসলিম ছেলে। অরুণিকা বর্তমানে নিউ ইয়র্কে থাকে। উপস্থিত সকলেই বাঙালি, কিন্তু এখানে থাকা সকলের জন্ম এখানে হলেও অরুণিকা বাংলাদেশ থেকে এখানে এসেছে কয়েক বছর হলো। অরুণিকার বাবা মার ডিভোর্সের পর তারা আলাদা আলাদা থাকে।
তারা পরে বিয়ে করে নেয় আর আলাদা সংসার শুরু করে, কিন্তু তাদের আলাদা সংসারগুলোতে আর অরুণিকার জায়গা হয় না। একসাথে না থাকলেও অরুণিকাকে তার বাবা প্রতি মাসের খরচ পাঠায়, কিন্তু দেখা করে শুধু বিশেষ কোনো উৎসবে। অরুণিকা নিজের মতো করে এই শহরের একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকছে। অরুণিকা এরকম কঠিন সময়েও তার বাবা মাকে কিছু খুলে বলতে পারছে না, কারণ তার বাবা মা তাকে নিয়ে পরোয়া করে না। তার আপন বলতে শুধু বন্ধুরাই আছে। এদের মধ্যে আবার শুধু রুদ্র তার সারাক্ষণ খবর নিচ্ছে আর তার চিন্তা করে। অন্য কিছু বন্ধুরা তার সাথে ভয়ে দেখাও করছে না, কিন্তু রুদ্রকে যেন কোনো শক্তি থামাতে পারছে না তার পাশে থাকতে। অরুণিকা অবশ্য কৃতজ্ঞ রুদ্রের প্রতি। অরুণিকা নিজের ঘরে ঘুমিয়েছিল, সে স্বপ্নে সেই জিনকে দেখতে পারে। জিন মাহিরের রূপ নিয়ে সেই স্বপ্নে এসেছে। জিন চেয়ারে বসে আছে রাজার মতো, আর অরুণিকা একটা সাদা গাউন পরে আছে। অরুণিকা বুঝতে পারে না সে কোথায়। আশেপাশে সব জায়গায় শুধু মানুষের হাড় আর রক্ত। অরুণিকা জিনের চোখের দিকে তাকালে জিন বলে, অরুণিকা, এটা তো তোমার নাম, তাই না? অরুণিকা সাহস করে জিজ্ঞেস করে, কে তুমি আর কি চাও? আমি একজন শক্তিশালী জিন। আমার শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই তোমার। আমি কি করতে পারি ভাবতেও পারছো না তুমি। অনেক হয়েছে লুকোচুরি, সোজাসুজি কথায় আসি। আমার তোমাকে লাগবে। যদি তুমি নিজ থেকে আমার হও, কথা দিলাম মাহিরকে ছেড়ে দেব। অরুণিকা জিনের চোখের দিকে তাকিয়ে বলে, আর যদি না হই? জিন শয়তানি হাসি দিয়ে বলে, কথা এখানে আমার হওয়া না হওয়ার নয়, তোমার আমার হতেই হবে। তুমি ইচ্ছায় আমার হলে ভালো, নয়তো খারাপ। তুমি যদি আমার হও, নিজ থেকে মাহিরকে ছেড়ে দেব, আর যদি না হও তাহলে মাহিরকে মরতে হবে, কিন্তু শেষে তুই আমার হবি। অরুণিকা, আমি কেন? কারণ আমার তোমাকে প্রয়োজন। জিন আবারও অরুণিকাকে জিজ্ঞেস করে, তুমি কি রাজি আমার সাথে চুক্তি করতে? কোনোদিনও না। তাছাড়া আমি চুক্তি না করলেও প্রিস্ট ঠিকই মাহিরকে বাঁচিয়ে নেবে। জিন গালে হাত দিয়ে অরুণিকাকে দেখে বলে, সত্যি কি প্রিস্ট পারবে তোমার মাহিরকে বাঁচাতে? কথাটা বলেই জিন হাসতে শুরু করে। জিন হুট করে হাসি বন্ধ করে আর হুঙ্কার দেয়। জিনের হুঙ্কারে সকল কিছু কেঁপে ওঠে। রক্ত ছিটকে আসে চারপাশ থেকে। রক্তে অরুণিকার সাদা পোশাক মাখামাখি হয়ে লাল হয়ে যায়। জিন চোখের পলকে অরুণিকার কাছে আসে আর তার চিবুক চেপে ধরে বলে, তুই আমার হবি, আমার। তোকে কেউ বাঁচাতে পারবে না, কোনো প্রিস্টও না। তুই যদি চুক্তি না করিস তাও তোকে নিয়ে যাব, কিন্তু মাঝ থেকে তোর মাহির মরবে। খুব কঠিন মৃত্যু দেব তোর মাহিরকে। এতক্ষণ খুব সুন্দর করে কথা বলেছিলাম, গায়ে লাগেনি। এবার যা, পারলে বাঁচা তোর মাহিরকে। হুট করেই অরুণিকার ঘুম ভেঙে যায়। অরুণিকা জোরে জোরে শ্বাস নিতে থাকে। পর্ব ৫। মাহিরের ঘরের দরজা বন্ধ। ভিতরে এক্সারসিজম চলছে। তাহির স্পষ্ট করে বলে দিয়েছে কেউ যেন ভিতরে না ঢোকে। কিন্তু হঠাৎ করেই দরজা ধাক্কা দিয়ে খুলে যায়। অরুণিকা দৌড়ে ভিতরে ঢুকে পড়ে। ঘরের মাঝখানে মাহির শিকলে বাঁধা, তার শরীর কাঁপছে অস্বাভাবিকভাবে। চোখ দুটো রক্তাভ, ঠোঁটে অচেনা হাসি। এক মুহূর্তেই অরুণিকা বুঝে যায় এটা মাহির না, ওটা অন্য কেউ। অরুণিকা সরাসরি গিয়ে মাহিরের শার্টের কলার চেপে ধরে জোরে ঝাঁকায় তাকে। তার চোখ ভরা রাগ, কষ্ট ও অসহায়তা। কেন কেন এসব করছিস তুই? কেন মাহিরের জীবনের পিছনে পড়েছিস? কেন আমাকে বিরক্ত করছিস? কেন আমাদের কাউকে সুখে থাকতে দিচ্ছিস না? আমার মাহির তোর কি ক্ষতি করেছে? কি? এক নিঃশ্বাসে কথাগুলো বেরিয়ে আসে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তাহির দ্রুত এগিয়ে আসে তাকে সরাতে, কিন্তু ঠিক তখনই মাহিরের ভিতরের জিন মাথা তুলে তাকায় তাহেরের দিকে এক দৃষ্টে। তাহির থেমে যায়, পা যেন মাটিতে আটকে গেছে। ঘরে হঠাৎ ভারী নীরবতা। জিন ধীরে ধীরে অরুণিকার দিকে তাকায়, তার ঠোঁটে অদ্ভুত হাসি। তুই জানতে চাস কেন করছি এমন? সে মাথা একটু কাত করে। তাহলে শোন, তোর মাহিরের ওপর কালো জাদু করা হয়েছে, তার আপনজনই করেছে। অরুণিকার বুক কেঁপে ওঠে। জিন আবার বলে, আর আমার কাজ তাকে হত্যা করা। তাও আমি তোকে একটা সুযোগ দিতে পারি, যদি তুই আমাকে আমার পাওনা দিস। ঠিক তখনই বাইরে থেকে রুদ্রের চিৎকার, অরু, বের হয়ে আয়, এটা মাহিরের সমস্যা, তোর না। ওই জিনের কথা শুনিস না, আমরা তোকে বাঁচাবো। রুদ্র বারবার দরজা ধাক্কাচ্ছে। অরুণিকা এক মুহূর্তের জন্য থেমে যায়। জিন ধীরে হাত তুলে অরুণিকার মুখের এলোমেলো চুল কানের পিছনে গুজে দেয়। তার কণ্ঠ নিচু ও বিপজ্জনক। ওই ছেলে আবার তোকে নিয়ে অনেক চিন্তা করে, আমার ভালো লাগছে না। সে ঠান্ডা চোখে দরজার দিকে তাকায়। বারবার আমাদের সুন্দর মুহূর্ত নষ্ট করছে।
যদি তুই বলিস ওর ঘাড় মটকে দিই, সারা জীবনের জন্য চুপ হয়ে যাবে। ও ভাবে আমার সাথে পারবে, কিন্তু আমি চাইলে ওর পুরো বংশ ধ্বংস করে দিতে পারি। বল, করব? সে অরুণিকার চোখের দিকে তাকায়, যেন সে সত্যিই অনুমতি চাইছে। অরুণিকা শুকনো ঢোক গিলে বলে, আমাদের বিষয়ে তাকে টানতে হবে না। জিনের ঠোঁটে সন্তুষ্টির হাসি। সে অরুণিকার ঠোঁটে আঙুল বুলিয়ে দেয়। হ্যাঁ, ঠিক, আমাদের মাঝে কাউকে আসতে না দেওয়াই ভালো। অরুণিকা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। তার মানে তুমি মাহিরকে ছেড়ে যাবে না? জিনের স্পষ্ট উত্তর, না। অরুণিকার বুক ভারী হয়ে ওঠে। তবুও সে বলে, তাহলে বলো, আমি তোমার কিভাবে হব? কি করলে তুমি মাহিরকে ছেড়ে দিবে? এই কথায় জিনের চোখ জ্বলে ওঠে খুশিতে। তাহির মাঝখান থেকে কঠিন গলায় বলে, না, তুমি কোনো চুক্তি করবে না। এই জিন এটাই চায় তুমি বাঁধা পড়ে যাও চুক্তি করে। চুক্তি করলে আর ভাঙা যাবে না। অরুণিকা তাকায়ও না তার দিকে। আমি মাহিরকে বাঁচাতে চাই, এর জন্য নিজের জীবন দিয়েও মূল্য দিতে হলে আমি রাজি। জিন ধীরে ধীরে হাসতে শুরু করে। এই তো আসল মানুষের মতো কথা। অরুণিকার গলা শুকিয়ে যায়। বলো, কি চাও তুমি? জিন খুব কাছে চলে আসে। তাদের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে। জিনের চোখ সরছে না, তার কণ্ঠ ফিসফিস। আমার তোকে চাই, এক রাতের জন্য। ঘরের সবাই জমে যায়। অরুণিকার হাত ঢিলে হয়ে যায়। সে ধীরে মাহিরের কলার ছেড়ে দেয়। তার চোখে অবিশ্বাস। তাহির হঠাৎ তাকে টেনে সরিয়ে নেয় জিন থেকে। রাগে হোলি ওয়াটার ছুঁড়ে মারে মাহিরের শরীরে। দোয়া পড়তে শুরু করে। জিন যন্ত্রণায় কেঁপে ওঠে, কিন্তু তার চোখ এখনও অরুণিকার ওপর। এক দৃষ্টে তাকিয়ে থাকে, যেন ব্যথা ভুলে গেছে। পুরনো প্রিস্ট মাহিরের মাথা চেপে ধরে মন্ত্র পড়ছে। জিন ঠিকমতো দেখতে পারছে না তাকে। তার ভিতরে অস্থিরতা বাড়ছে। ঠিক তখনই বাইরে রুদ্রের চিৎকার আবার শোনা যায়, অরু, বের হয়ে আয়। এই শব্দে জিনের মুখ বদলে যায়, রাগ ও হিংস্রতায়। হুট করে সে শিকল থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তাহিরকে ধাক্কা মারলে সে ছিটকে দেয়ালে গিয়ে পড়ে। পরের মুহূর্তেই জিন প্রিস্টের গলা চেপে ধরে তাকে বাতাসে তুলে ফেলে। ঘরের সব জিনিস কাঁপতে শুরু করে। জানালার কাঁচ ভেঙে যায়। বাতাস ঝড়ের মতো ঘুরছে। অরুণিকা ভয়ে কানে হাত চেপে চোখ বন্ধ করে ফেলে। জিন প্রিস্টকে ছুঁড়ে মারে দূরে। তারপর ধীরে ধীরে অরুণিকার দিকে হাঁটা শুরু করে। জিন হঠাৎ অরুণিকাকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে। তার এক হাত শক্ত করে অরুণিকার কোমরে বাঁধা। চোখ দুটো জ্বলছে রাগে। তুই আমাকে রেখে কোথাও যেতে পারবি না। তোর আমার কথা মানতেই হবে। হয় তুই আমার কথা শুনবি, নয়তো মাহির মরবে। কণ্ঠে কোনো দ্বিধা নেই, আছে শুধু নির্মম সত্য। অরুণিকা বুঝে গেছে, সে যতই কথা বলো এই জিন তাকে ছাড়বে না। কিন্তু তার এমন অনৈতিক শর্তে কিভাবে রাজি হবে? জিন অরুণিকার চিবুক ধরে মুখ তুলে দেয়, চোখে চোখ আটকে দেয়। অরুণিকা সাহস জোগাড় করে ফিসফিস করে বলে, তাহলে এটাই তোমার শেষ কথা? তুমি নিশ্চিত অন্য কিছুই চাও না? জিন ধীরে তার ঠোঁটের কাছে ঝুঁকে আসে। নিচু স্বর, কিন্তু অধিকারী। আমার তোকে চাই, আর কাউকে না। অরুণিকা শুকনো ঢোক গিলে বলে, ঠিক আছে, আমি রাজি। এক রাতের জন্য তোমার হব। কিন্তু এর বদলে তুমি মাহিরকে ছেড়ে দিবে কোনো ক্ষতি ছাড়া। আর তুমি যা করবে মাহিরের শরীরেই থেকে করবে। জিনের ঠোঁটে ধীরে হাসি ফুটে ওঠে। সে অরুণিকার ঠোঁটে আঙুল বুলিয়ে দেয়, রাজি। চুক্তি হয়ে গেছে জিন আর অরুণিকার মাঝে। ঘরের সবাই অরুণিকাকে থামাতে চেয়েছে, কিন্তু মানুষদের ক্ষমতা নেই জিনের সাথে করা চুক্তি ভাঙার। রুদ্র শেষ চেষ্টা করে। সে অরুণিকার পা জড়িয়ে ধরে বসে পড়ে। রুদ্রের কণ্ঠ ভেঙে যাচ্ছে, অরু, প্লিজ একবার আমার কথা শোন। তুই ওই জিনের শর্তে রাজি হোস না। তুই বিপদে পড়বি যদি ও তোকে পরে না ছাড়ে। তাহের কঠিন স্বরে বলে, জিনেরা মিথ্যেবাদী হয়, সবসময় কথা রাখে না। আমরা মাহিরকে বাঁচাতে গিয়ে তোমাকে হারাতে পারি না। আমরা তোমাকে বাঁচাতে পারব। অরুণিকা ধীরে তাকায় তার দিকে, আর একটাই প্রশ্ন করে, আর মাহিরকে? তাকে বাঁচাতে পারবেন? তাহির চুপ। সেই নীরবতাই উত্তর হয়ে যায়। অরুণিকার চোখ ভিজে যায়। সে দুর্বল কণ্ঠে বলে, মাহিরকে কেউ বাঁচাতে পারবে না, যদি না জিন নিজে তাকে ছেড়ে দেয়। আর ও আমাকে পেলেই ছাড়বে। আমি মাহিরকে বাঁচাতে চাই, যে করেই হোক। নিজেকে বলি দিতে হলেও দিব। কথাগুলো শুনে কেউ আর কিছু বলতে পারে না।
অরুণিকা রুদ্রের হাত ছাড়িয়ে নেয় আর তার দিকে না তাকিয়েই বলে, তুই আমার জন্য অনেক করেছিস, কিন্তু আজকের নিশ্চিন্ত আমার। আমাকে যেতে দে, এটা সবার ভালোর জন্যই করছি। রুদ্র হতাশা আর রাগে বলে, কেন তোরই এসব করতে হবে? কেন তুই মাহিরের নিয়তি মেনে নিচ্ছিস না? অরুণিকা শান্ত স্বরে উত্তর দেয়, কারণ আমি মাহিরকে বাঁচাতে চাই, আর তার জন্য আমি সব করতে পারি। সে সোজা মাহিরের ঘরের দিকে চলে যায়। পিছনে রুদ্রের চিৎকার, কিন্তু অরুণিকার কানে কিছুই ঢুকছে না। সে নিশ্চিন্ত করে ফেলেছে। ঘরে ঢুকতেই দরজা বন্ধ করতেই সে থেমে যায়। জিন বিছানায় বসে আছে, পা ঝুলাচ্ছে, তার ঠোঁটে শয়তানি হাসি। তাহলে তুই এসেছিস? সে উঠে দাঁড়িয়ে ধীরে অরুণিকার কাছে আসে। অরুণিকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিন অরুণিকার কোমরে হাত রাখে, আরেক হাত গালে রেখে তাকে কাছে টেনে নেয়। কিন্তু ঠোঁট ছোঁয়ার আগেই সে থেমে যায়। অরুণিকার চোখে জল। জিনের ভ্রূ কুঁচকে যায়। সে অরুণিকার গাল শক্ত করে ধরে উত্তর খোঁজে। অরুণিকা কাঁপা গলায় বলে, তুমি সত্যি মাহিরকে ছেড়ে দিবে তো? কিছুক্ষণ নীরবতা। জিন বুঝে যায় এই চোখের জল তার জন্য না, অন্য কারোর জন্য। তার কণ্ঠ ভারী হয়ে যায়, হ্যাঁ, এসব শেষ হলে আমি মাহিরকে ছেড়ে দিব। অরুণিকা ধীরে বলে, নিজের কথাটা মনে রেখো। তারপর সে আর জিনকে কিছু বলতে দেয় না, নিজেই এগিয়ে এসে চুমু খায়। জিন অনুভব করছে অরুণিকা তাকে সহ্য করছে, তবে স্বেচ্ছায় না, ত্যাগের মতো করে। তার ভিতরের নিয়ন্ত্রণ ভাঙতে শুরু করে। একসময় সে অরুণিকাকে বিছানায় শুইয়ে দেয়। ঠিক তখনই অরুণিকা তার হাত চেপে ধরে কাঁপা স্বরে বলে, আমার একটা কথা রাখবে? জিন তাকায়, তার চোখে প্রশ্ন। অরুণিকা চোখ বন্ধ করে বলে, আমাকে অজ্ঞান করে দাও, আমি কিছু অনুভব করতে চাই না। আমি আমি এই মুহূর্ত থেকে পালাতে চাই। কিছুক্ষণ জিন স্থির হয়ে থাকে, তারপর ধীরে হাসে, কিন্তু হাসিটা আগের মতো না। আমি পারি, যদি তুই সত্যিই চাস, কিন্তু পরে আফসোস করবি এত সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারলি না বলে। অরুণিকা মুখ ঘুরিয়ে নেয়। জিন আবার তার মুখ নিজের দিকে ফেরায়, নরমভাবে ঠোঁট ছোঁয়ায়। মুহূর্তের মধ্যেই অরুণিকার শরীর ঢলে পড়ে, সে অজ্ঞান হয়ে যায়। জিন তাকে ধরে রাখে, তার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে থাকে, যেন কোনো যুদ্ধ জিতেও হেরে যাচ্ছে সে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।